আমার সকাল তোমার বিকাল, সবখানেই বসন্ত, মনের কোণে প্রেম রেখেছি, পলাশ ফুলই জানত। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক। কোকিল ডাকা বসন্তে পলাশ ফুল ঘেরা মেরিন ড্রাইভের রাস্তা ধরে ঘুরব কক্সবাজার। ফিরে এসে ইফতার হবে সূর্যাস্তকে সামনে রেখে। কক্সবাজারকে ভিন্নভাবে দেখা, তো যে যেভাবেই বলুক না কেন, আসলে কক্সবাজারের মূল সৌন্দর্য হচ্ছে মেরিন ড্রাইভ রোড। তো মেরিন ড্রাইভ রোড ধরেই এই রিক্সাতে করে যাত্রা শুরু করলাম। আজকে এই সংক্ষিপ্ত সময়, শুধু আজকেরই দিন, আজকের দিনটাই ঘুরবো, মেরিন ড্রাইভ ধরে যাব যতদূর যাওয়া যায়। ইচ্ছা আছে পাটুয়ার টেক বা এরকম এত দূর পর্যন্ত যাব। তো চলুন দেখি রমজানের প্রকৃতি কেমন থাকে। আর দিন চমৎকার শুরু হয়ে গেছে, কারণ ভোরবেলাতেও আজকে অনেক কুয়াশা ছিল, সকালেও কুয়াশা ছিল। কুয়াশা কেটে এখন চমৎকার রৌদ্রোজ্জ্বলময় সকাল হয়ে গেছে। এই যে নিসর্গ হোটেল, এই নিসর্গ হোটেলেও একবার আমি এসেছিলাম রমজানের সময়। এই যে এখানে প্যারাসেলিং পয়েন্ট। হিমছড়ি পার হয়ে এখন আমরা এগিয়ে চলেছি আরও সামনের দিকে। সামনে আছে ইনানি, আর ডান পাশে আছে নীল সাগর। আকাশ যদি নীল থাকতো তাহলে আরও সুন্দর লাগতো, কিন্তু খালি চোখে এই নীল সাগর দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর যে চমৎকার হাওয়া, রিক্সা ভ্রমণের আনন্দটাই আলাদা। আর রমজান মাস হওয়ার জন্য এখন একদম রাস্তাতেও মানুষজন নেই, কোনো প্রকারের কোনো ভিড়ভাট্টা নেই বললেই চলে। তো সেই জন্যে এই খোলামেলা পরিবেশে মনে হচ্ছে যেন আমি একা, আর কেউ নাই, এরকম একটা অনুভূতি। ভাই আপনাদের চার্জ কত টাকা একটু যদি বলতেন। কম টম কি আছে এখন রমজান মাসে? এই যে সুপার ফান, দেখি এদিক দিয়ে গিয়ে এই যে যেখানে প্যারাসেলিং করে এই জায়গায় কাঁকড়া বিচ আছে, বললো এখানে লাল কাঁকড়া থাকে। দেখা যাক লাল কাঁকড়া পাই কিনা। এই ঝাউ বাগানে কিন্তু আবার প্রবেশ নিষেধ, এখানে লেখা আছে, নিরাপত্তা ঝুঁকি হতে পারে। রমজান মাসে কেউ কক্সবাজার আসলে আপনারা এই ইনানি বা মেরিন ড্রাইভ রোডের মধ্যেই অনেক রিসোর্ট আছে, এই রিসোর্টগুলোতে থাকতে পারেন। এখানে থাকলে সুবিধা যেটা হবে, কোলাহল থেকে মুক্ত, এমনিতেই তো কোলাহল থেকে মুক্ত শহরের বাইরে। দ্বিতীয়ত সাগরের কাছে, এই সময় সাগরের পানিও থাকবে অনেক সুন্দর, থাকতে ভালো লাগবে এবং খরচটাও কম হবে। রমজান মাসে অনেক বেশি ডিসকাউন্ট তারা দিয়ে থাকে, বা তাদের সাথে প্রয়োজন বোধে আপনারা কিছুটা দর কষাকষি করেও নিতে পারেন। এমন একটা অলস সময়, এদিকে ওদিকে যত কুকুর দেখছি, এখানে মনে হয় কমপক্ষে 15-20টা কুকুর দেখলাম। যত কুকুরই দেখলাম সব কুকুরগুলাও একেবারে অলস হয়ে গেছে, মানুষজন নেই, কোনো হইচই নেই, কুকুরও ঘুম। প্যারাসেলিংয়ের খরচ খুব একটা কমালো না রমজান হওয়ার পরেও। তাদের মোটামুটি আজকে ছুটির দিন হওয়াতে বেশ কিছু দর্শক আছে, বেশ কিছু আরোহীও আছে। আর এই বিচে আসার পর যেটা মনে হচ্ছে যে এই বিচের বিশেষত্ব হলো এখানকার পানি অনেকটাই নীল। কক্সবাজার, কলাতলি, সুগন্ধা, লাবণী, এইসব জায়গায় এরকম পানি মনে হয় বছরে একবারও দেখা যায় কিনা সন্দেহ আছে। এখানে যে ছোট ছোট গর্ত দেখা যাচ্ছে, আর তার আশেপাশে যে মাটির বেশ বিভিন্ন রকম কারুকাজ করা, এগুলোর মধ্যে আসলে লাল কাঁকড়া থাকে, মানুষ দেখলেই লুকিয়ে যায়। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ 80 কিলোমিটার দীর্ঘ একটি সড়ক, যা বঙ্গোপসাগরের পাশ দিয়ে কক্সবাজারের কলাতলি সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। এটি বর্তমানে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক। বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের অধীনে এটির নির্মাণ কাজ পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন এর নির্মাণ কাজে নিয়োজিত ছিল। উপকূলীয় এলাকায় 80 কিলোমিটার সড়ক নির্মাণের ফলে বিশ্বের দীর্ঘতম ও
ও নিরবচ্ছিন্ন প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সমুদ্র সৈকতে দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছে এই মেরিন ড্রাইভ। উই আর ওপেন, কিন্তু এখানে লোকজন তো নেই। কক্সবাজার টেকনাফের বিদ্যমান সড়ক ও সমুদ্র সৈকতের পাশ দিয়ে মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের ফলে মধ্যবর্তী এলাকার জনগণ ও চাষযোগ্য জমি জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। একেবারে পলাশ ফুলের মেলার মধ্যে দিয়ে যাত্রা করছি, আনন্দই আলাদা। এই মেরিন ড্রাইভ রোডের অনেক জায়গাতেই কিন্তু পলাশ দেখা যায়, আর মাঝে মাঝে দুই একটা কৃষ্ণচূড়া, শিমুল এগুলোও দেখা যায়। তো এই পিছনে যে জায়গাটা ছিল এই জায়গায় সবচেয়ে বেশি মনে হয় পলাশ। আর এই যে এখন আমার এই যে এই পাশে এদিকেও বেশ কিছু পলাশ দেখা যাচ্ছে। আসলে এখন যেই ঋতু বা যেই সময় চলছে এই সময় হচ্ছে পলাশ ফোটার সময়, এবং সময় প্রায় শেষ পর্যায়ে। আর 2-1 দিন বা 4-5 দিনের মধ্যে পলাশ একটাও গাছে হয়তো থাকবে না। প্রকল্পের পরিকল্পিত লক্ষ্যমাত্রা অনুযায়ী কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধিত হয়েছে। ফলে প্রকল্প এলাকার জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নতি হয়েছে। পাশাপাশি এ সড়ক নির্মাণ করায় কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত যোগাযোগ সহজতর হয়েছে। এইবার সামনে দেখা যাচ্ছে বে ওয়াচ হোটেল এবং সেই সাথে ডেরা রিসর্ট। সি পার্ল হোটেলের পাশে এখানে দেখা যাচ্ছে একটা রেস্টুরেন্ট রয়েছে। চলে আসলাম পাটুয়ার টেক। এই যে পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড় যদিও বর্ষার সময় অনেক সৌন্দর্য ধারণ করে, কিন্তু এখন অতটা সুন্দর না লাগলেও একদম খারাপ লাগছে না। পাটুয়ার টেকে তো আসলাম, এখানে আসলে অনেক সুন্দর সৈকত দেখা যায়, মানে কিছু কোরাল থাকে, আর এখানকার পানির যে রং সেটাও সুন্দর থাকে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে একেবারে কাঠফাটা রৌদ্র, মানে একেবারে মানে ভাদ্র মাসের গরমের মতো লাগছে হঠাৎ করে। মানে বাতাস আছে যদিও, তারপরও মানে এখন যেহেতু একেবারে ভর দুপুর, এই জন্য সূর্য পুরোপুরি মাথার উপরে, তাই ভাদ্র মাসের তাল পাকা গরমের মতো একটা অবস্থা। এখানে আসার পর সাগরের যে ঢেউ, এই ঢেউ দেখে এবং পানির রং দেখে সামনে না গিয়ে আর থাকা যায় না। কক্সবাজার, কলাতলি বা ওই দিককার যে সমুদ্র সৈকতগুলো আছে তার থেকে এটা সম্পূর্ণ ব্যতিক্রম। কারণ এখানে প্রথমত কোরাল আছে, এই জন্য কিছুটা সাবধানে চলাফেরা করতে হবে। আর তাছাড়া বিপরীত দিকে আছে পাহাড়, পাহাড় দেখতেও অনেক সুন্দর লাগে। আর এদিকে সমুদ্রের পানির রং তো অনেক সুন্দর, এই জন্যই সামনে যেতে অনেক ভালো লাগে। তবে একটা জিনিস, যে অন্যান্য সমুদ্র সৈকতে মানে যেখানে বালুময় সৈকতে কিন্তু গোসল করা যায় বা সহজে লাফালাফি করা যায়, এখানে ওই রকম কোনো কিছু না করাই ভালো। কারণ কোরাল আছে, পড়ে গেলে কিন্তু হাত পা ভেঙে যেতে পারে বা কেটে যেতে পারে। ভর দুপুরে বসে আছি এই পাটুয়ার টেক সৈকতে। এখানে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করব, কারণ এই জায়গাটাই আজকের প্রধান আকর্ষণ আজকের সফরের। এই যে পানি এসে এসে আমার গায়ে পড়ছে, পায়ে পড়ছে। তো এখান থেকে বিদায় নিব, তার আগে এখানে বেশ কিছু সময় অতিবাহিত করে তারপর যাব। আপনারা কেউ আসলে এদিকে যদি ঘুরতে আসেন, এই পাটুয়ার টেক আসতে যতগুলো জায়গা পড়বে অন্যান্য জায়গার থেকে এই জায়গাতে সময় দিবেন বেশি। যে কোনো একটা জায়গাকে নির্বাচন করে আসবেন, সেই জায়গায় বেশি সময় দিবেন, তাহলে ভালো লাগবে। সব জায়গায় একটু একটু করে ভালো লাগবে। ভাই জামাত কয়টায়? এই মসজিদেই এখন সালাত আদায় করা হবে। এই হিমছড়িতে আসলে এখানে অনেক দোকানপাট দেখা যায়। এই দোকানপাটগুলো আগে ছিল না, 7-8 বছর আগে এত দোকানপাট ছিল না, ইদানিং অনেক দোকানপাট হয়ে গেছে। যাই হোক, এখানে
জিনিস পাওয়া যায় প্রয়োজনীয়, এগুলো প্রয়োজন হলে আপনারা কিনে নিতে পারেন। হিমছড়িতে ঢোকার পরে এখানে লেখা আছে ঝর্ণা এদিকে। আমি এটা বর্ষার সময় দেখেছি, বর্ষার সময় ঝর্ণাও বর্ষার সময় খুব একটা বড় থাকে না, আর এখন তো খটখটা শুকনা। শুকনোর দিন হওয়ার পরও এখানে দেখা যাচ্ছে অল্প পানি আছে। এই সময় আসার পরও পানি দেখতে পারলাম, এটাই বেশি। এই সিঁড়ি দিয়ে ওঠা শুরু হলো, সিঁড়ি দিয়ে উঠতে থাকবো। তবে সিঁড়ি দিয়ে ওঠার কথা মনে হলেই আমার মনে হয় চন্দ্রনাথ পাহাড়ের কথা। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় খুব ভালোভাবে বুঝেছিলাম যে পাহাড়ে ওঠার সময় সিঁড়ি না, পাহাড়ি রাস্তা দিয়ে ওঠা ভালো, নামার সময় সিঁড়ি দিয়ে নামা ভালো। তো এখানে পাহাড়ি রাস্তা দিয়ে ওঠার কোনো উপায় নাই, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। তবে খুব বেশি উঁচু না, কতগুলা যেন সিঁড়ি, খুব বেশি না। এই সামনে আর এক ধাপ উঠলেই মোটামুটি হয়ে যাবে, তেমন কোনো কঠিন বিষয় না। তাড়াহুড়া করে নামার চেষ্টা করবেন না। এটা আমি যদি আমার কেউ সিকিমের ভিডিও দেখে থাকেন, আমি কিন্তু সেখানে সিকিমের 0 পয়েন্টে গিয়ে বলেছিলাম এরকম যে কোনো হাই অ্যালটিটিউডে এরকম জায়গায় গেলে কোনো হুটোপুটি করা উচিত না, তাড়াহুড়া করতে হয় না, আস্তে ধীরে মুভমেন্ট করতে হয়। এই হিমছড়িতে ওঠার টিকিট এখন 35 টাকা। উঠে পড়লাম হিমছড়িতে। এখন সমুদ্রটা দেখতে, খালি চোখে দেখতে ভালোই লাগছে। সকালবেলা আমি যখন আসি কক্সবাজারে তখন প্রচণ্ড কুয়াশা ছিল, তো এখনও কিন্তু আসলে প্রকৃতিতে কুয়াশা আছে। এদিকে প্রচণ্ড কুয়াশা থাকার জন্য নীলাভ যে ভাবটা, সে ভাবটা কিছুটা কমে এসছে, মানে একটু ফ্যাকাশে ফ্যাকাশে ভাব আছে। তবে খালি চোখে দেখতে অনেক ভালো লাগছে। অন্যান্য সময় এখানে দেখা যায় পেঁপে, শশা, লেবুর শরবত, এমন অনেক রকম খাবারের পসরা সাজিয়ে বিক্রেতারা বসে থাকে, অথচ আজকে কোথাও কেউ নেই। ছবি তোলার জন্য বেশ সুন্দর একটা পয়েন্ট করে দেওয়া হয়েছে। আমরা এখন হিমছড়িতে। পাহাড়ের ওপর থেকে সমুদ্র দেখার একটা আনন্দ তো আছেই, দেখতে ভালোই লাগবে, এটাই স্বাভাবিক। হিমছড়িতে বহুবার উঠেছি, আজকেও যেহেতু চলার পথে পড়লো তাই কিছুটা সময় এখানে কাটিয়ে গেলাম, ভালোই লাগছে। তবে এরকম কাঠফাটা রোদ্দুর না থাকলে আর একটু বেশি ভালো লাগতো। আগেও সমুদ্রের পাড়ে ইফতার করেছি, আজকেও সূর্যাস্ত দেখতে দেখতে ইফতার হবে। শুভ অপরাহ্ন, বিকালবেলায় বের হয়ে গেছি। আজকে ইচ্ছা হচ্ছে এই কলাতলি সমুদ্র সৈকতের পাড়ে বসে ইফতার করব। আমি এখানে আপাতত জামা কাপড় পরিবর্তন, গোসল, এটার জন্য একটা হোটেল নিয়েছি। এখানে নিয়ে এখানে কিছুক্ষণ বিশ্রাম করলাম। বিশ্রাম করে যেহেতু আসরের ওয়াক্ত হয়ে গেছে, আমি বের হয়ে গেছি ইফতার কিনবো। ইফতার কিনে নিয়ে সমুদ্রের পাড়ে বসে সূর্যাস্ত দেখতে দেখতে ইফতার করব। এখানে স্থানীয় একটি রেস্তোরাঁর নাম হচ্ছে শালিক। শালিকে এখানে অনেক রকম ইফতার সামগ্রী পাওয়া যাচ্ছে। চিকেন টিক্কা 45, চিকেন ফ্রাই 90। আচ্ছা ভাইয়া, এই ইফতারের এই প্ল্যাটারগুলো কত করে? আর এখানে ওই সেট মেনুগুলো ছাড়াও আলাদা আলাদাভাবে প্রায় প্রতিটা খাদ্য সামগ্রী আছে। বেগুনি প্রতি পিস 40, ডিম চপ 40, বেগুনি 10, মরিচা 15। এটা হচ্ছে কি বিফ তেহারি প্রতি প্লেট। আর এই হচ্ছে শালিক রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা আকারে অনেক বড়, এখানে একসাথে বহু মানুষ বসে ইফতার করতে পারবে। 2 টাকা, আলু চপ 5 টাকা, বেগুনি 5 টাকা। এটা হচ্ছে মধুবনের ইফতারি। এটা কি কিমা পরোটা? চিকেন পরোটা। এটা কত করে? 90 টাকা। কক্সবাজার শহরে ইফতার বাজার বেশ গরম, মানে বাজারে কেনা বেচা খুব ভালোভাবে শুরু হয়ে গেছে। ইফতারের এখন আধা ঘন্টা 40 মিনিটের মতো সময় বাকি। বাজার ঘুরতে ভালোই লাগছে, আমিও টুকটুক করে কিছু করে কিনছি, যেখানে যেটা ভালো লাগছে একটু করে কিনছি। তবে ফল পাচ্ছি না,
ইফতারে আমার মনে হয় যে যদিও ওই শেষ পর্যন্ত ঘুরে ফিরে ভাজা পোড়া সামগ্রী কেনা হয়ে যাচ্ছে, কিন্তু এই ভাজা পোড়া বা এগুলির থেকে আমার কাছে মনে হয় ফল জাতীয় জিনিস খাওয়া ভালো। ফল জাতীয় জিনিসকে তারপরে ভাত খিচুড়ি যা খাওয়া যায় সেটা খেলেও ভালো। এখানে একটা জুস বার আছে, এই জুস বারটা দেখে আমার কাছে ভালোই লাগলো। নাম হচ্ছে ঠান্ডা গরম। এখানে মোটামুটি সব রকম ফলেরই ফ্রেশ জুস পাওয়া যায়। এই হচ্ছে তাদের মূল্য তালিকা। দুঃখের বিষয় হলো যে এই ফ্রেশ জুস বানাতে তো কিছুটা সময় লাগে, কিন্তু এখন সে পরিমাণ সময় নেই। এখানে অত সময় দিলে আমরা বিচের কাছে যেতেই পারবো না, ইফতারের সময় হয়ে যাবে। সেই জন্য ফ্রেশ জুস পাওয়ার পরও নিতে পারলাম না। আর কেন জানি এখানে আজকে কোনো ফলের দোকান নেই। আমার ফল নেওয়ার খুবই ইচ্ছা ছিল, কমপক্ষে আপেল এবং মাল্টা। চলে এসেছি কলাতলি সমুদ্র সৈকতে। আজকে এখানে এসে দেখতে পাচ্ছি যে আসলে প্রচুর মানুষজনের সমাগম ঘটেছে। যদিও রমজান মাস, তারপরও ছুটির দিন হওয়াতে অনেক মানুষেরই সমাগম ঘটেছে। তো এখানে একটা চেয়ার টেবিল এখন জোগাড় করতে হবে, এই যে বিচ চেয়ার, এছাড়া কোনো উপায় নেই। বিচ চেয়ারে বসেই সমুদ্র দেখতে হবে আর ইফতার করতে হবে। আর সমুদ্র একদম কাছাকাছি চলে এসছে। সমুদ্রের গর্জন কিন্তু তীব্র। সমুদ্রের গর্জন, এই গর্জন শুনতে শুনতে সূর্য অস্ত যাবে। সূর্য অস্ত গেলেই ইফতার করব। তো এখানে শুধুমাত্র সমস্যা একটি, সেটাই হচ্ছে সালাত আদায়ের। কারণ এখানে একেবারে কাছে কোলে মসজিদ আছে কিনা আমার জানা নেই। সুগন্ধা পয়েন্ট বা ওদিকে একটু দূরে গেলে আছে। আপনারা আসলে কেউ সাথে একটা পার্টি বা এই জাতীয় কিছু সাথে নিয়ে আসতে পারলে ভালো হয়। সূর্য ডুবে যেতে আর মাত্র 6 মিনিট বাকি, এবং আমরা সেটা দেখতেই পাচ্ছি যে সূর্য একেবারেই অস্তমিত হবার জন্য অকুলে ঢলে পড়েছে। এই হচ্ছে ইফতার। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সামগ্রী কিনতে কিনতে এই অবস্থা। এই যে এখানে সবজি টবজি আছে, মানে সবজি বড়া, তারপরে যে স্বামী কাবাব কী সবে যে এখানে দেখলাম সেগুলো, খেজুর, জিলাপি, এগুলো তো আছেই। দুঃখের বিষয় শুধু একটাই, এই যে ডিম চপও আছে, ফুলকপির বড়া, আলুর চপ, বেগুনি, কিন্তু নেই হচ্ছে ফল। কারণ একদম ফল পাইনি, ফলের জুস ছিল। জুস নেয়ার যেহেতু সময় ছিল না, সেজন্য জুসও নেইনি। তো জুস প্রয়োজনে পরে খেয়ে নিব। আপাতত এগুলো দিয়ে এখানে বসে বসে ইফতার করি। সূর্য এখানে দেখতে পাচ্ছি, সূর্য এখন আর দেখা যাচ্ছে না। সানসেট কিন্তু আমার যেটা মনে হয় আসলে হয়েই গেছে। যদিও সময় অনুযায়ী, ঘড়িতে যে সময় সেই সময় অনুযায়ী এখনও 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো বাকি আছে। এখানে আমি সময় দেখতে পাচ্ছি 6টা বেজে পার হয়ে গেছে এবং 6টার সময় হয়ে যাওয়ার কথা। আমি তাই আজানের অপেক্ষা না করেই আল্লাহর নাম নিয়ে ইফতার করছি। এই যে এবার বলছি ইফতারের সময় হয়ে গেছে। তো হয়ে গেছে যে ভদ্রলোক বলছেন তিনিও কিন্তু খেয়ে তারপরে বলছেন, তার মানে আমি সঠিক সময় ইফতার করেছি ধরে নিতে পারি। ইফতার শেষ করলাম। ইফতার শেষ করে দেখলাম যে আশেপাশে যারা আছে সবাই এই যে বিচ চেয়ারে যে আমরা বসে ইফতার করলাম, সবাই চেয়ারে বসেই নামাজ পড়ে ফেললো। তো এখানেই সালাত আদায় করে নিলাম, কারণ এখান থেকে মসজিদ বেশ দূরে। আর এখানে আজানো হয় কিন্তু দেরিতে। এখানে মাইকে খালি একটা ঘোষণা হয় যে আপনারা এখন ইফতার করতে পারেন। তারপরে তারাও মনে হয় মসজিদে তারা ইফতার করার পরে আরও 10-12 মিনিট পরে কিন্তু আজানটা দেয়।